কবে আসছো? বিশ্বাস করো, মন সইছে না। হোস্টেলে একদম ভালো লাগে না। তোমরা এলে আমি কিন্তু বাসায় চলে যাব। কেন যাব না? তোমাদের ছাড়া আমি বুঝি ভালো লাগে? তোমাদের চিঠির প্রতীক্ষায় রইলাম। ইতি। হাসো। না না, শুয়ে পড়ো। রাতে জার্নি বসে তো কাটানো যাবে না। তুমি শুয়ে পড়ো। তুমি? আমার বেশ ভালো লাগছে। কি? রাতের অন্ধকার আর আর পাহাড়ের গায়ে মিটি মিটি বাতিগুলোকে। ওটার এমন কি? হয়তো কিছুই না, তবুও। কি? 10-10টা বছর পর চাঁদগা ছেড়ে যাচ্ছি, তাই। তাই বিদায় চাঁদগাকে ছেড়ে যেতে মন চাইছে না? তুমি কেমন করে বুঝলে? তোমাকে যদি আমি না বুঝি কে বুঝবে বলো? আসলে আমারও কম খারাপ লাগছে না। কুমিল্লা থেকে চাঁদগা, জীবনের চড়াই উতরাই, নতুন জীবন, এমনি অনেক স্মৃতি বিজড়িত চাঁদগা। তাই? এই মুহূর্তে আর একটা স্মৃতি কিন্তু আমার ভীষণ মনে পড়ছে। কোনটা? কল্পনা পুস্তকালয়। মানে? মানে আর কিছুই নয়, স্টেশন থেকে যে ম্যাগাজিনটা কিনেছিলাম তাতে আমাদের কবির লেখা বেরিয়েছে। কবি? কেন, তারা মুন্সির কথা মনে নেই? ও হ্যাঁ। ও তো এখন নামি দামি কবি, ওরই লেখা সুন্দর লিখেছে। পড়তে পড়তে ভীষণ করে মনে পড়লো অতীতের দিনগুলো। তাই বুঝি? হ্যাঁ, তুমি পড়লে তোমারও ভালো লাগবে। এই নাও, কিন্তু শর্ত, বেশিক্ষণ রাত জাগতে পারবে না। পড়া শেষ হলেই ঠিক আছে ঠিক আছে, সে আর তোমাকে বলতে হবে না। জানালা বন্ধ করবো, বাতাস আসছে। না না, খোলাই থাক। ঠিক আছে। দেখি লেখাটা দেখি। এই নাও। আমি শুয়ে পড়লাম কিন্তু। আচ্ছা। কল্পনা পুস্তকালয় ও আমি। শামসুল ইসলামের সিদ্ধাস্বয়ং গল্প অবলম্বনে আমাদের আজকের নাটক কল্পনা পুস্তকালয়। প্রযোজনা মোহাম্মদ সাদেকুর রহমান। নাট্যানুষ্ঠান কল্পনা পুস্তকালয়। কল্পনা পুস্তকালয়, ডাক্তারপাড়ার প্রোপ্রাইটার রাজু ভাইয়ের কল্পনা পুস্তকালয়। আমরা কয়টি প্রাণী এসে ভিড় করতাম সেখানে। অনেক প্রীতি, অনেক স্মৃতির সেই কল্পনা পুস্তকালয়ের বিচ্ছিন্ন অনেক ঘটনা আজও না জানি কেন হৃদয়ে নাড়া দেয়। কেন জানি বারবার ইচ্ছে করে অতীতের সেই দিনগুলোর মাঝে ফিরে যেতে। রাজু ভাই, নতুন কোন সিরিজের বই আনলে? না তো। না, তোমাকে দিয়ে আর যাই হোক, লাইব্রেরির ব্যবসা তোমাকে দিয়ে হবে না। তাই নাকি? হ্যাঁ তাই। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, ওই দেবদাস বইটি দাও। আজকে পত্রিকাটি দিন তো। পড়বেন না কিনবেন? বাহ, এটা আবার কোন ধরনের কথা হলো? না, বলছিলাম পড়তে হলে ওই টেবিলের উপরে রয়েছে, তাই। ও, এই নিন পয়সা। দিন। জানো রাজু ভাই, ওই যে শরৎবাবু দেবদাসে বই না, ওই যে পার্বতীর সঙ্গে দেবদাসের মিলন দেননি বলে দেবদাসের জন্য আমার খুব দুঃখ হয়। আবার শ্রীকান্তর সঙ্গে রাজলক্ষ্মী মিলন হয়নি বলে আমার কাছে খুব ভালো লাগে। শ্রীকান্ত কিংবা রাজলক্ষ্মী কারোর জন্য দুঃখ হয় না। আর যদি মিলন হতো তবে সেই মিলন তো সুখের না হয়ে হতো দুঃখের। জানো, একটা রেল লাইন সামনের দিকে এগুচ্ছে, ক্রমশ এগুচ্ছে। রেল লাইনের মিলন হলেই না অ্যাক্সিডেন্ট। আচ্ছা। আচ্ছা দেখো কি মজা, এক উপন্যাসে মিলন হয়নি বলে পাঠকের মনে দুঃখ, আবার আরেক উপন্যাসে মিলন হয়নি বলেই আনন্দ। তারা, তুমি তো বেশ সাহিত্য বোঝো। তোমার মতো করে তো কোনোদিন ভেবে দেখিনি। কি যে বলো রাজু ভাই, আরে উপন্যাস দুটো পড়ে আমার যা মনে হলো তাই তোমাকে বললাম। জানো, একবার না রায়হান ভাইকে বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় হয় তাই বলিনি। রায়হানকে বলতে ভয় হবে কেন? আরে ভয় হবে না। আরে রায়হান ভাই MA পরীক্ষা দিয়ে এলেন, আমার চেয়ে কত জ্ঞানী, তার সাথে সাহিত্য নিয়ে আলোচনা, ওরে বাবা, আমার ভীষণ ভয় হয়। ও তাই? হ্যাঁ। আচ্ছা রাজু ভাই, আচ্ছা তুমি সবসময় এমনটি করে থাকো কেন? যেমন? এই যেমন কথা বলো কম, সবসময় একটা গম্ভীর গম্ভীর ভাব, কেমন একটা দূরত্ব নিয়ে থাকো সবসময়। ও এই কথা? কিন্তু কই, আমি তো বেশ কথা বলি। আমাকে দেখে কি তাই মনে হয় তোমার? হ্যাঁ তাই মনে হয়। জানো, এই পাড়ার সবাই না তোমার খুব প্রশংসা করে, তাই নাকি? ছোট্ট বড় সবাই। দেখছো না, আমি, হেনাবু,
রায়হান ভাই, সবাই কেমন তোমাকে সম্মান দেই। কিরে তারা দাঁড়িয়ে রইলে যে, এদিকে আয়। ডেকে আনবো? আনলে যা। এই আমি যাচ্ছি আর আসছি। কি ব্যাপার, এত দেরি করলে যে? বারে, দেরি আবার কোথায় হলো? তারা আমাকে খবর দিতে তো চলে এলাম। হ্যাঁ না, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। কি হলো? বারে, চোখ লাগবে না? কি হিংসে হচ্ছে বুঝি? হিংসা তো হবেই, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি একান্তভাবে আমার। ইচ্ছে হয় ডাক্তার পাড়ায় চিৎকার করে বলি, এই বলে ঝড় তুলি, হেনা আমার, আমি হেনাকে ভালোবাসি। খুব বেশি বলে ফেললে না? আচ্ছা ঠিক আছে, এবার বলো তলবটা কিসের জন্য? তলব করাটা কি অন্যায় হয়েছে? বারে, আমি কি তাই বললাম? তাহলে লক্ষ্মী মেয়েটির মতো চুপটি করে বসো। ঠিক আছে, এই বসলাম। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো। ভাবছি কি ভাবছো? ভাবছি পরীক্ষা তো শেষ হলো, তারপর? তারপর পাশ করবে, একটা ভালো চাকরি নেবে, তারপর 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 আমাদের বাড়িতে সানাই বাজবে, আমি লাল শাড়ি পরে গয়না পরে বসে থাকবো, তুমি এসে আমাকে পালকিতে চড়িয়ে নিয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে তুমিও স্বপ্ন দেখো। রায়হান, আমাদের এদেশে মধ্যবিত্ত পরিবারগুলো তো অনেক আগেই ধুলোর সঙ্গে মিশে যেত। এই স্বপ্নটাই তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। অন্য 10টি মেয়ের মতো আমিও স্বপ্ন দেখি, একটি স্বামী, একটি সংসার, হেনা, একটি সন্তান। হেনা, বলো। কিছুদিন থেকে ভাবছি তোমাকে ছাড়া আমার চলবে না। তোমার পরীক্ষা হলেই আমরা বিয়ে করব। আমার উপর বিশ্বাস রাখো। আমি তো তোমায় অবিশ্বাস করি না রায়হান, কিন্তু তোমাদের পরিবার কি রাজি হবে? বাদ দাও সব, আমি কাউকে পরোয়া করি না। তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, ব্যাস। তোমাদের এই উঁচুতলার মানুষগুলোকে না আমার বড্ড ভয় হয়। কেন? না পারি তাদের সঙ্গে চলতে, না পাই তাদের নাগাল। ভয় হয় যদি কোনোদিন পা ফসকে পড়ে যাই। ভয় কি, আমি তো রয়েছি তোমার পাশে। রায়হান, সেটাই তো আমার একমাত্র ভরসা। রায়হানের কথার মাঝে সত্যি সেদিন আমি ভরসা খুঁজে পেয়েছিলাম। হৃদয়ের কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে জেনেছিলাম সে আমার, নিতান্তই আমার। ওকে ছাড়া আমি যেন কিছুই ভাবতে পারি না। অথচ কথাটা শুরু থেকেই বান্ধবীদের কাছে গোপন করে গিয়েছিলাম। একদিন কিরে না, রবীন্দ্র প্রেমে ডুবে গেছিস দেখছি। কে? ও বকুল, কখন এলি? অনেকক্ষণ দেখলাম তুই আপন মনে গান শুনছিস, তাই তোকে বিরক্ত না করে খালামার সঙ্গে আলাপ করছিলাম। বারে, আমাকে ডাকলেই পারতিস। তুই তো ভাই ইদানিং আমাদের বাড়ির দিকে পাই বাড়াস না। বিশ্বাস কর, একেবারে সময় পাই না, ইচ্ছে থাকলেও যেতে পারি না। তারপর বল, কেমন আছিস? ভালো। ও হ্যাঁ, তোর জন্য একটা জিনিস এনেছি। কি রে? মনে করে দেখ তো কি জিনিস হতে পারে। না বাবা, অত কষ্ট করতে পারবো না, হেয়ালি ছেড়ে বলে ফেল। এ কি, রায়হানের ছবি তুই কোথায় পেলি? কেন, সেদিন কলেজে যে বইটি দিয়েছিলি তাতেই ছিল, সঙ্গে একটি চিঠিও। এই, তুই বুঝি চিঠিটা পড়েছিস? বাড়ি প্রেম করতে পারি না বলে কি প্রেমের চিঠিও করতে পারবো না? তা রায়হান ভাইয়ের সঙ্গে তো খুব চুটিয়ে প্রেম করা হচ্ছে না। দাঁড়া, খালামাকে সব জানাচ্ছে। এই বকুল, দোহাই তোর মাকে কিছু বলিস নে। কেন, বললে কি হবে? তাহলেই হয়েছে, রাস্তা থেকে যে কোনো একটি ছেলেকে ধরে এনে আমাকে বিয়ে দিয়ে দেবে। আমি না হয় রায়হান ভাইকে রাস্তায় দাঁড় করিয়ে রাখবো, কি তাহলে হবে তো? কি যে বলিস। কই গো হেনা মা, আমার চা কই? কি হলো, ডাকছো কেন?
সেই কখন থেকে বলছি আমাকে এক কাপ চা দিয়ে যাও, চায়ের জন্য কেমন ছটফট করছি দেখতে পাচ্ছ না? তোমাকে নিয়ে আমার যত জ্বালা হয়েছে। চা তো সে কখন দিয়ে গেছি, ওই তো তোমার চা। হ্যাঁ, দিয়ে গিয়েছিলে? আরে তাই তো তাই তো বলি যে এখনো চা আসছে না কেন। হেনা মা, একেবারে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হবে না তো কি, গরম থাকবে? সে কখন দিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আবার গরম করে নিয়ে এসো দেখি। পারবো না। পারবো না কেন? কথা দিতে হবে, প্রথমে তুমি চা খাবে, তারপর তুমি আইনের বই পড়বে, কেমন? ঠিক আছে, এই বই বন্ধ করলাম। আগে চা খাবো, তারপর যাও তুমি চা নিয়ে এসো। এই যে মামুনি, আজ কলেজ থেকে ফিরতে এত দেরি করলি যে? বাবা, হ্যাঁ। আজ থেকে না আমাদের ক্লাস সাসপেন্ড হয়ে গেল, তাই বান্ধবীদের সাথে একটু সময় কাটিয়ে এলাম। কলেজের লেখাপড়া আজ থেকে শেষ হয়ে গেল বাবা। ও, তো যা একটু রেস্ট নে গিয়ে। হ্যাঁ, তোর মাকে চা আনতে বললাম, একটু তুই দেখ তো মা। থাক, মেয়েকে আর বলতে হবে না। এই নাও তোমার চা, তুই যা। হে না, বাহ, চমৎকার হয়েছে। আসলে তোমার হাতটাই মিষ্টি দিয়ে বানানো। এই যেমন তোমার হাতের পান কখনো ঝাল লাগে না আমার। হয়েছে, বুড়ো বয়সে আর রস করতে হবে না। এদিকে মেয়ের বয়স যে বাড়ছে সে চিন্তা না করে তিনি কিনা রস করছেন। যত জ্বালা হয়েছে আমার। হেনাকে নিয়ে তোমার অত ভাবতে হবে না। না, ভাবতে হবে কেন? আজকাল মেয়েদের বিশ্বাস আছে, কোন দিন যে কি করে ফেলে তার নেই ঠিক। হেনা আমার মেয়ে, হেনার মা, এই কথা ভুলে যেও না। তোমার মেয়ে বলেই তো আমার যত চিন্তা। শোনো, আমার হাতে একটি ভালো ছেলের খবর আছে। ছেলেটা ভালো চাকরি করে, দেখতেও বেশ। আচ্ছা, যাকে বলে একেবারে সোনাই সোহাগা, তাই না? ঠিক তাই। ওসব বাজে চিন্তা এখন মাথা থেকে দূরে সরিয়ে রাখো। সামনে মেয়েটার পরীক্ষা, আগে ওর পরীক্ষা শেষ হোক, তারপর যা ইচ্ছে করো, আমি বারণ করবো না। মেয়েদের অত পাশ দিয়ে কি হবে? সেই তো সকাল বিকাল হাড়ি ঠেলতে হবে। বাহ, চমৎকার! তোমার মাথায় তো মেলা বুদ্ধি দেখছি। হ্যাঁ, তা না হলে কি আর তুমি আমার বউ হয়েছো? দেখো, রাগাবে না বলছি। না, একটু শান্তিতে বই পড়বো তারও জো নেই। বেশ, আমি চলে গেলাম, তুমি শান্তিতে বই পড়ো। বাবা যে আমাকে নিয়ে খুব বেশি শান্তিতে ছিলেন তা নয়। রক্ষণশীল একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে বড় হয়ে উঠলে স্বাভাবিক কারণেই বাবা মার দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে। বাবারও দুশ্চিন্তা ছিল আমাকে নিয়ে, কিন্তু প্রকাশ ছিল না। বাবার অনেক আশা ছিল, মেয়ে তার লেখাপড়া শিখুক, ভালো পাত্রস্থ হোক। কিন্তু বাবা তো জানতেন না, শুধু কল্পনা পুস্তকালয় নয়, শহরের কোলাহল ছাড়িয়ে দূরে নির্জনে পার্কে বসে আমি আর রায়হান আগামী দিনে রঙিন স্বপ্ন দেখতাম, কথার মাঝে ডুবে যেতাম। ছাড়ো ছাড়ো বলছি। না না, বড্ড লাগছে, ছাড়ো প্লিজ। খালি খালি ছেলেমি, আমার বুঝি কষ্ট হয় না? উফ, চুলগুলো বুঝি সব ছিঁড়ে গেল। তোমাকে কষ্ট দিতেই যে ভালো লাগে। হেনা, তোমাকে নিয়ে আমি কবিতা লিখতে পারি। তাই নাকি? তাই। কিন্তু সাহেব, সেই কবিতার যদি ছন্দপতন হয়ে যায় তাহলে মেলাবে কি করে? আমি জানি তোমাকে নিয়ে কবিতা লিখলে সেই কবিতার ছন্দপতন হবে না। এত আত্মবিশ্বাস ভালো নয় রায়হান। আমার উপর বিশ্বাস রাখো হেনা। তোমার উপর বিশ্বাস রাখবো না তো কার উপর রাখবো? রায়হান, তোমার কাছে তো আমার বেশি কিছু চাইবার নেই, শুধু এইটুকুই চাইব, আমি যে সুখ পাখির স্বপ্ন দেখছি, যে বিশ্বাস আমার বুকের মাঝখানে বাসা বেঁধেছে, সে বিশ্বাস যেন কোনো দিন ভেঙে না যায়। হেনা, ভালোবাসা না পাওয়ার একরকম জ্বালা, আর ভালোবাসা পাওয়ার অন্য জ্বালা। তাতে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। যেখানে যেভাবে থাকি না কেন, এর থেকে নিস্তার নেই, মুক্তি নেই। আমার ভালোবাসা দিনের মতোই সত্যি, এর মাঝে কোনো খাদ নেই হেনা। চলো এবার বাড়ি ফিরে যাই। এক্ষুনি উঠবে? আর একটু বসো না, বেশ ভালো লাগছিল। আমারও তো ইচ্ছে করে সারাক্ষণ তোমার পাশে পাশে থাকি, কিন্তু মা, বুঝলে, মার জন্য না তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়। একটু দেরি হলে সারাটা বাড়ি মাথায় করে রাখে, হাজারটা প্রশ্ন ছুড়ে মারে। বোঝেই তো, রক্ষণশীল পরিবারে যা হয় আর কি। বেশ, চলো।
রাজু ভাই হেনাবু আর রায়হান ভাইয়ের এই নিবিড় সম্পর্ক সম্পর্কে সবই জানতেন, তবু রাজু ভাইয়ের মধ্যে এর কোনো প্রতিক্রিয়া ছিল না। কিন্তু রাজু ভাইয়ের অন্তর জ্বালা আমি বুঝতাম না তা নয়। একদিন এই যে রাজু, বলুন চাচা। আজকের খবরের কাগজ আছে? জি, দাও তো। এই নিন। আচ্ছা রাজু, তোমার লাইব্রেরি এত ফাঁকা কেন? এক পত্রিকা ছাড়া কিছুই দেখছি না। পুঁজির অভাবে বই আনতে পারি না, তাছাড়া এই ডাক্তারপাড়ার বইয়ের চেয়ে পত্রিকা চাহিদাই বেশি। বই রাখো না বলে চাহিদাও নেই। তা অবশ্য ঠিকই বলেছেন, কিন্তু বাকিতে তো আর বই আনা যায় না, তাই এই পত্রিকা দিয়ে কোনো রকমে চালিয়ে নিচ্ছি। আচ্ছা আমি এখন চলি, না দামটা ধরো। দেন। আসসালামু আলাইকুম রাজু ভাই। ওয়ালাইকুম রাজু ভাই, একটা সুখবর আছে। তা বলেই ফেলো। জানো, আমি না একটা কবিতা লিখে ফেলেছি। কেমন হয়েছে জানি না, তবে তোমাকে শোনাতে এনেছি। বেশ, শুরু করো তবে। ভয় করছে রাজু ভাই। আহা, ভয় কিসের? আমি তো আর তোমার রায়হান ভাই নই যে ভয় করবে। শুরু করো। তুমি বলছো? হ্যাঁ হ্যাঁ, শুরু করো। তো তবে শোনো। হ্যাঁ, যাদের দুঃখের সমান আমার দুঃখ, যাদের দুঃখ আসে বছরে একদিন, আমার দুঃখ প্রতি মুহূর্তে প্রতিদিন। রাত্রির অন্ধকারের মতো কালো আমার বুক, যন্ত্রণায় যন্ত্রণায় টিউমার কুড়ে কুড়ে খায় আমাকে। আমি তো ভালোবাসার প্রতীক হতে চাইনি কোনোদিন। শহরের বুক চিরে ভালোবাসা একদিন নতজানু হয়ে ক্ষমা ভিক্ষা চাইল। তারপর ক্রমশ অন্ধকার, অন্ধকারে আত্মচিৎকার, কুকুরের ঘেউ ঘেউ শব্দ, ট্রাফিক সিগন্যাল, নিয়ন বাতির ঝলমলে আলো, অবশেষে শূন্য রাজপথ। রাজপথে বিকৃত লাশ, থেতলে যাওয়া বুকের পাঁজর। তারপর পুনরায় শূন্যতা, রাজপথ, নিয়ন বাতি, ট্রাফিক সিগন্যাল, সবুজ বাতি এবং ভালোবাসা। আমার ভালোবাসা এখানে, এইখানে। বাহ, চমৎকার! তুমি এত সুন্দর কবিতা লিখতে পারো তা তো জানতাম না। চমৎকার না ছাই, তুমি বাড়িয়ে বলছো। না না, বাড়িয়ে নয়, আমার বিশ্বাস তুমি একদিন বড় কবি হবে। বড় কবি আমি হতে চাই না, তবে তোমাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারলে সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া, বড় আনন্দ। রাজু ভাই, তোমাকে প্রাণ ভরে দোয়া করি, তুমি অনেক বড় হও, অনেক বড়। আচ্ছা রাজু ভাই, আচ্ছা সেই যে তুমি এই ডাক্তারপাড়ায় এসে লাইব্রেরি করলে, আজ অবধি এই লাইব্রেরি ছেড়ে একদিনও কোথাও গেলে না। আচ্ছা মানুষ তো ঈদেও বাড়ি যায়। বাড়িতে তো আমার আপন বলতে কেউ নেই। এক বুড়ো মা ছিলেন, তাও বছর তিনেক আগে মারা গেলেন। ব্যাস, আমি একা হয়ে গেলাম। সংসার নেই, পিছু টানও নেই। তোমাদের পাড়ায় আছি, এখানে সবাই আমাকে ভালোবাসে। বাকি জীবনটা এখানে কাটিয়ে দিতে পারলেই হলো। তোমার বুকে অনেক দুঃখ, তাই না রাজু ভাই? কই, কে বললে আমার দুঃখ? আমার তো কোনো দুঃখ নেই। তোমাকে ভালোবাসার যখন কেউ নেই, তুমি আমাদের কাছ থেকে অনেক দূরে অবস্থান করছো। আচ্ছা আচ্ছা রাজু ভাই, হেনাবু আর রায়হান ভাইকে দেখলে তোমার খারাপ লাগে না? খারাপ? না, খারাপ লাগবে কেন? লাগে লাগে রাজু ভাই, খারাপ লাগে। কেন? তুমিও তো মানুষ, তোমারও তো ইচ্ছে হয় একটা মেয়ে তোমাকে নিয়ে ভাবুক, তোমাকে ভালোবাসুক। আমি জানি তোমার দুঃখটা কোথায়। মানুষকে এইভাবেই বেঁচে থাকতে হয়। কি হলো রাজু ভাই, চুপ করে আছো কেন? কই না তো। তোমার মনটা আজ ভালো নেই না? ঠিক আছে, এখন আমি যাই। রাজু ভাই, অনেক অবান্তর কথা বলে ফেললাম, কিছু মনে করো না। হ্যাঁ তারা, জি, তুমি তুমি আমাকে নিয়ে ভাবো। কই, আমি তো নিজেকে নিয়ে কোনোদিন এমনি করে ভাবিনি। মানুষ যা চায় তা কি পায়? পায় না। আমি একটা মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, অন্য 10 জনের মতো, তোমার মতো। আমার আমার কোনো চাহিদা নেই, কোনো অভাব নেই। রাজুর সে কথাগুলো কি সত্যি ছিল? নিজেকে নিয়ে কি রাজু কোনো দিনই ভাবত না? কোনো দিন কোনো মুহূর্তে কি কাউকে কাছে টেনে নেবার স্বাদ হতো না? জানি না, অনেক কাছে থেকেও রাজু আর আমার মধ্যে একটা দূরত্ব ছিল। রায়হানের ভালোবাসার সুদৃঢ় প্রাচীর ডিঙিয়ে রাজুকে নিয়ে ভাববার সুযোগ আমি কোনো দিন পাইনি। আর সুযোগ পাইনি বলে সেদিন রায়হান আর তার কবিত্বের মাঝে আমি অমনি করে হারিয়ে যেতে পেরেছিলাম।
সম্প্রতি আমি আমার জন্ম মৃত্যুর পর্যন্ত যেন নিয়ন্ত্রক। ইচ্ছে যদি করি মৃত্যুর শীতল কোরাসের নদীতে অবগাহন করতে করতে অসীম সমুদ্রে নিঃশেষ হয়ে যেতে পারি, এবং পারি আবার মৃত্যুঞ্জয় নদীর স্রোতকে সমুদ্র সঙ্গমের কুল থেকে ফিরিয়ে আনতে ধীরে ধীরে। আমি নিয়ত এমনি জীবন মৃত্যুর জোয়ার ভাটার আগম নিগম অনুভব করি আমার মধ্যে। ধরো আমি আমার খাটে জাগর যাপন করছি। জাগর যাপন? নয় কেন? এতকাল শুনে আসলাম বাসর রজনীর মধুময় জাগ্রত অবস্থাকেই জাগর যাপন বলা হয়। কিন্তু সাহেব, কোন জন্মে তুমি বাসর রজনীর স্বাদ পেয়েছিলে যে আজও সেই স্মৃতির লজেন্সটি চুষতে চুষতে দুর্বিসহ নিদ্রাহীনতা রোগ ভোগকে নির্দ্বিধায় জাগর যাপন বলে চালিয়ে দিচ্ছ? হে আমার ভালোবাসা, তুমি শান্ত হও। আমি নিশ্চিত বলছি, আর জনমের প্রতি আমি বিশ্বাসী। কারণ ইচ্ছে শক্তির আর এক নাম আর জনম। বাল্য থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, এমনি পরিপক্ক যৌবনের মধ্যে আমি আমার স্বাভাবিক চেতনা বৃষ্টিদিনের বকুলের মতো সর্বত্র বিছিয়ে দিয়েছি। বাতাসে সেই বকুল গন্ধ ভিন্ন ভিন্ন গন্ধে 12 মাস আকুল করে রাখে। শরতের সবুজ ধান খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা মন আমার মাতাল করেছে। এক ঝাঁক পায়রা পুষেছিলাম আমি, তাদের বাকবাকুম ভাষা পুষতুম। 6 ঋতুকে নিয়ে অনেক অনেক পদ্য লিখে স্কুলের অঙ্কের খাতা ভরিয়ে ফেলেছিলাম। ভাইয়ের মৃত্যুতে যেমন কষ্ট পেয়েছি, তার চেয়ে শতগুণ বেশি কষ্ট পেয়েছি একই ক্লাসের প্রতিদ্বন্দ্বী ছাত্র মঞ্জুর দূর প্রবাসে চলে যাওয়ার বিচ্ছেদে। কিন্তু কথা হচ্ছিল বাসর রজনী এবং জাগর যাপনকে নিয়ে। নিশ্চয়, অজস্র বাসর রজনী মায়ের কোলে মধুর আবেশের সুখ শক্তির আবরণে জাগর যাপন করেছি। মা থেকে আরম্ভ করে যতটি নারীর সংস্রবে এসেছি, কোনো না কোনো গুণে সবার প্রতি প্রেম ভাব অনুভব করেছি। সারাক্ষণ কোনো না কোনো রমণীর সঙ্গ সুখ আমি অনুভব করি। অতএব অতএব তুমিও একজন মানুষ। তবু তুমি আমার কথাবার্তায় অমানসিকতার আভাস পেয়ে যেন হাসছো। মার্জনা চাই, অনেক হয়েছে, এবার ক্ষান্ত দাও। তাহলেই দেখো, এই আমি যে কথাই বলি মন্ত্রের মতো তোমার মধ্যে ক্রিয়া করবে। আমি যদি এখন বলি এই দিবসকে রাত্রি, তোমার চোখে রাত্রিই প্রতিভাত হবে। কেন? কারণ মূল চেতনার চোখটা তোমার খুলে গেছে আমার ইচ্ছে শক্তির সোনার কাঠের স্পর্শ। সময় পেরিয়ে যেতে লাগলো ঘড়ির কাঁটার মতো। আমার সমস্ত ভালোবাসা আমি উজাড় করে দিয়েছিলাম রায়হানকে। কিন্তু কিছুদিন থেকে লক্ষ্য করলাম ও যেন কেমন হয়ে যাচ্ছে। কথাবার্তা কেমন যেন এলোমেলো ভাব, আগের মতো ঠিক স্বাভাবিক নয়। দুজনের দেখা হতে লাগলো কম। মনে মনে ভাবলাম ও কিছু না, আমারই অলস মনের অদ্ভুত চিন্তা। মন থেকে ঝেড়ে ফেলতাম, কিন্তু তক্ষুনি আবার মনের মধ্যে এক রাশ চিন্তা এসে ভিড় জমাত। একদিন Am I a man? ইয়েস, Really? How? তোমার ঘড়ির বেলটা লাল হলেও তুমি একজন পুরুষ মানুষ। তুমি নিদ্রা যাও, বন্ধুদের সঙ্গে মনিকো কিংবা শরীফ মিয়ার দোকানে আড্ডা দিয়ে আসতেও ভোলো না। রাশেদকে সঙ্গে নিয়ে শিকদারের বাসায় মাঝে মধ্যে না গেলে তুমি শান্তি পাও না। বটে? আর শিউলির সঙ্গে তোমার অলিখিত একটা সন্ধিপত্র আছে। কি নেই? শিউলির সঙ্গে তোমার সম্পর্কটা তুমি অস্বীকার করতে পারো? কি আরো শুনতে চাও? এইসব কথাবার্তায় আমি একটু বিচলিত হচ্ছি না। প্রাণ ধারণের জন্য একটি প্রাণীকে অনেক কিছু করতে হয়। নিশ্চয়ই হয়। নবীর সঙ্গে প্রায় সন্ধেবেলা তুমি কোনো এক ঝর্ণার ধারে সময় কাটিয়ে টলতে টলতে গভীর রাত্রিতে বাসায় ফেরো। বলবে তাও জীবনের জন্যে? কতকটা তাই। তাহলে ভেবে দেখো, তুমি আসলে একজন মানুষ, এবং একজন মানুষের স্বাভাবিক দোষগুণ তোমার মধ্যে বিরাজমান। ইউ আর রিয়েলি আ ম্যান। রায়হান আর কতকাল অকাট্য যুক্তির মায়াদণ্ডের স্পর্শে আমায় ঘুম পাড়িয়ে রাখবে? বুকের ভেতর আমার এক অলৌকিক বৃক্ষ শাখা প্রশাখা মেলে দিয়ে জ্যোৎস্নার অবগাহন করছে। নিরাকার পত্রালিতে শুধু বাতাসের অতনু শিহরণের মৃদু শব্দাবলীর হাহাকার। চাঁদের আলো কখনো সবুজ, কখনো সুনীল, লাল, ধূসর, খয়েরি, রূপালি, এক এক সময় এক এক রং। আচ্ছা রায়হান, আর কতদিন
কতদিন অপেক্ষা করতে হবে বলতে পারো? আমি তো অপেক্ষা করতে চাই না হেনা, তুমি বললে আজও বিয়েটা হতে পারে। সত্যি? বেশ, আমারও মনে হয় আমাদের একটা সিদ্ধান্তে আসা উচিত। এই যে, বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ করিলাম। এই নাও তোমাদের চা। তারা, হ্যাঁ? রাজু ভাই কোথায় রে? তোমরা এলে তো রাজু ভাই দোকানে থাকেন না? ও, আমি কি ভুল করছি? ইদানিং বারবার আমি আহত হচ্ছি। আমি কেমন জানি তলিয়ে যাচ্ছি। মনে হচ্ছে সমস্ত পৃথিবীটা গাঢ় অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে। আমি আমি কি করব? ইদানিং রায়হান কেমন জানি এলোমেলো কথা বলছে। কেমন যেন আগের মতো রায়হানকে ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। ও যেন দিন দিন আমার কাছ থেকে দূরে, অনেক দূরে সরে যাচ্ছে। কিন্তু আমার ভালোবাসা, আমার প্রেম, আচ্ছা আচ্ছা রায়হান কি অন্য কিছু ভাবছে? কিন্তু তাই বা হবে কেন? আমি তো ওর সব চাহিদাই পূরণ করেছি। কিরে হেনা, কার সঙ্গে কথা বলছিস? মনে হলো কারোর সঙ্গে কথা বলছিলি। তোর কি হয়েছে হেনা? কই, কিছু হয়নি তো মা। কবিতা পড়ছিলাম। কবিতা? বলিস কি? কয়দিন থেকে লক্ষ্য করছি তুই যেন কেমন হয়ে যাচ্ছিস। চুপচাপ কি যেন ভাবিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। তোর কি হয়েছে বলতো? শরীর খারাপ করেনি তো? বললাম তো মা, আমার কিচ্ছু হয়নি। আমার মন মেজাজ দেহ সবই ভালো আছে। শুধু শুধু আমার জন্য চিন্তা করো না তো তুমি। বললেই হলো। মা হয়ে আমি মেয়ের চিন্তা করব না? যতদিন পরের বাড়িতে না যাবি ততদিন তোর সবকিছু আমাকেই দেখতে হবে। আহা, বললাম তো তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি পাশের ঘরে গেলাম। এই যে তুমি এসেছো। হ্যাঁ এসেছি, এবং তোমার সামনেই দাঁড়িয়ে আছি। আচ্ছা তুমি কি? কেন, কি হলো আবার? হয়েছে আমার মাথা। দেখো হেনামা, এই কোর্ট থেকে ফিরছি, কোথায় একটু বিশ্রাম নেবো তা নয়, বাড়িতে পা দিতেই অমনি উকিলের মতো জেরা শুরু করলে। আর তাছাড়া তোমার এই হিয়ালি ধরনের কথাবার্তা কোনোদিন বুঝিনি, আজও বুঝবো না। হেনার দিকে একবার তাকিয়ে দেখেছো? হেনার আবার কি হলো? হয়নি কিছু, কিন্তু হতে কতক্ষণ? কয়দিন থেকে লক্ষ্য করছি ওজনে কেমন হয়ে যাচ্ছে। সারাদিন কি যেন ভাবে, নাওয়া খাওয়া করে না ঠিক মতো। ওহ, এই কথা! আমি ভাবলাম কি না কি। দেখো, ওর সবেমাত্র পরীক্ষা শেষ হলো, তাই হয়তো একটু টায়ার্ড আছে। কদিন পর দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি বলছিলাম কি, হেনার জন্য ছেলে দেখো, বিয়ে থা দেবার ব্যবস্থা করো। দেখো হেনামা, বিয়েটা ছেলে খেলা নয়, ও সারা জীবনের ব্যাপার। বললেই তো আর হুট করে হয়ে যায় না। তাছাড়া বিয়ের ব্যাপারে মাথা গরম করে কিছু করা যায় না। সময় এলেই দেখে নিও, সব ঠিক হয়ে যাবে। তোমাদের এই সময় যে কবে হবে আমি বুঝি না। বেশ, আমার কি, বাপ যেখানে বর্তমান, আমার চিন্তা না করলেও চলবে। আবার রাগ করে বসলে তো না, তোমাকে দেখছি কিছু বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে, মেনে নিলাম। বাড়িতে সানাইবার জন্য ব্যবস্থা করো। তবে হ্যাঁ, কিছু করার আগে হেনাকে একবার জিজ্ঞেস করে নিও, বুঝলে? ওকে আবার কি জিজ্ঞেস করবে? আরে হেনামা, সেই যুগ এখন আর নেই, সময় পাল্টে গেছে। এটা তো আর আমাদের যুগ নয় যে বাবা মা যা বলবে তাই মেনে নেবে। তুমি কাপড় চোপড় ছাড়ো, আমি তোমার চা নিয়ে আসি। সেদিন ছিল কল্পনা পুস্তকালয়ের জন্য একটা দুর্দিন। এমনটি হবে তা আমরা ভাবিনি, ভাবতে পারিনি। কি করে ভাবব? মানুষের সুন্দর চেহারার পেছনে যে একটা কুৎসিত মনোবৃত্তি লুকিয়ে থাকতে পারে তা জানা ছিল না। কিন্তু রাজু ভাই হয়তো ঠিকই বুঝেছিলেন। সেদিন যখন সকালে লাইব্রেরিতে গিয়ে রাজু ভাইয়ের রুমে গেলাম, তখন দেখলাম হেনা আর রায়হান এখানে আসে প্রায়। তারা দুজন ভালোবাসার কথা বলে, দুজন স্বপ্ন দেখে আগামী দিনের, তারপর চলে যায়। কিন্তু আমি, অজস্র পাখি উড়ে যায় আকাশে। কোন পাখির কি নাম আমি জানি না, শুধু দেখতে পাই কতগুলো পাখি উড়ে যাচ্ছে, বসছে বৃক্ষ শাখায়, বৃক্ষের নিচে ঘাসের ওপর। শুধু মনে হয় এগুলো পাখি, আর সারাক্ষণ শুনতে পাই
একটি জলাশয়ে কাঁপা কাঁপা পানিতে একটা মাছ যেন ঝপ ঝপ শব্দে লাফ ঝাঁপ দিচ্ছে, অথচ পুকুরটার চোখে আকার প্রাপ্ত হয় না। কখনো কখনো দেখতে পাই অলৌকিক বৃক্ষের কাছে এসে দাঁড়িয়েছে একটা জিরাফ, দীর্ঘ গ্রীবা বাড়িয়ে দিয়েছে ওপরের দিকে, যেন বা বৃক্ষের পাতাদের আহার করবে। অথচ বৃক্ষ যে জিরাফের গ্রীবার নিচে পড়ে আছে তা জিরাফের জানা নেই, সে শুধু গ্রীবা বাড়াতেই থাকে। বৃক্ষে ফুটে আছে অজস্র ফুল, কিন্তু ফুলদেরও দেখা যায় না, কেবল গন্ধে গন্ধে মনে হয় অজস্র ফুল ফুটে আছে এই বৃক্ষ শাখায়। আবার ফুলদের গন্ধ বিচিত্র ধরনের। যেই আমার মনে হলো এবার আমি গোলাপি গন্ধ পাব, অমনি ভেসে আসে কাঁঠালি চাপার ঘ্রাণ, শিউলি ভাবলে বকুল। আমি বসে আছি কি দাঁড়িয়ে, শুয়ে কি আধ শুয়ে, কিছুই স্থির করতে পারিনি। তবে তবে এটুকু বুঝতে পারি আমি নিঃসঙ্গ, একা, এই অলৌকিক বৃক্ষকেন্দ্রিক ভুবনে নিতান্ত একা। তবে এসব কি? হেনা, রায়হান, তারা, এগুলো কি স্বপ্ন? আমি যেন স্বপ্নের জগতে বসে খণ্ড খণ্ড স্বপ্নগুলো মাঝে মধ্যে দেখি ছবির মতন, কথা বলি ছবির সাথে। কিন্তু আমার সর্বক্ষণের আসল জগৎ হলো বৃক্ষ, পাখি, মাছ, ফুল। রাজু ভাই। কে? তারা? হ্যাঁ রাজু ভাই, একটা কথা বলবো? বলো। নিজের সঙ্গে লুকোচুরি খেলে তুমি কি আনন্দ পাও বলো তো? হঠাৎ এই প্রশ্ন কেন? অনেকক্ষণ হলো এসেছি, দোরগোড়ায় দাঁড়িয়ে তোমার প্রলাপ শুনছিলাম। তাই? প্রলাপ? প্রলাপ প্রলাপ প্রলাপই, ওর কোনো অর্থ নেই, উদ্দেশ্যহীন। তবু তুমি মুখ খুলবে না। ঠিক আছে, আমি চললাম। তারা শোনো। বলো। হ্যাঁ রে, আমি আমি নিজেও জানি না কেন হেনাকে ভালোবাসলাম। জানি রায়হানকে ডিঙ্গিয়ে আমার এই ভালোবাসা কোনো দিন প্রকাশ পাবে না, তবু মন কেন জানি মানে না। অবশ্য এটাও ঠিক, হেনা একটা চরম ভুলকে আঁকড়ে ধরে রঙিন স্বপ্ন দেখছে। রাজু ভাই। ছি ছি ছি, এমন একটা বিশ্রী কাণ্ড করবে আমরা তো ভাবতেও পারিনি। কি ব্যাপার হাবিব? রায়হান শেষ পর্যন্ত। কি হয়েছে বলো না। ও, তোমরা এখনো শোনোনি? আহা, বলবি তো। হেনাবুকে নিয়ে রায়হান ভাই পালিয়েছে। পালিয়েছে? মেয়েটা শেষ পর্যন্ত এই করলো, আমাদের কথা একবারও চিন্তা করে দেখলো না। পোড়ামুখী। চুপ করো মা, চুপ করো। ওই ইডিয়েটটার নাম আমার সামনে উচ্চারণ করবে না। একবার খুঁজে দেখো না মেয়েটা কোথায় গেল। খুঁজে দেখবো কাকে? যে আমার মান সম্মান ডুবিয়েছে, বংশের মুখে কালি দিয়েছে, যার জন্য পাড়ার লোকজনদের সামনে মাথা নিচু করে হাঁটতে হয়, তাকে খুঁজে বের করবো? হেনার মা, এ দেখার চেয়ে আমার মৃত্যুই ভালো ছিল। তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম, কিন্তু তুমি আমার সাবধান শোনোনি। বরং আমি বলতে গেলে উল্টো আমাকেই তুমি শাসিয়েছ। তুমি একটিবার খুঁজে দেখো না মেয়েটাকে। না। আমি বাঁচবো কাকে নিয়ে? ভেবে নাও সে মরে গেছে, পৃথিবীতে ওর কোনো সত্তা নেই। হেনা নামের কোনো মেয়ে আমাদের কোনোদিন ছিল না। মনে করো তোমার পেটে কোনো সন্তান হয়নি, তুমি সন্তান জন্ম দিতে অক্ষম। কি বলে? যা বলেছি সত্যি বলেছি। তুমি আমাকে নিজের সঙ্গে প্রবঞ্চনা করতে বলছো? এই প্রবঞ্চনা নয় হেনার মা, এটাই সত্যি। তাহলে তাহলে চুপ করো, চুপ করো। তুমি দেখি, তুমি যখন বলছো তখন একবার রাজুকে বলে দেখি, ও যদি খুঁজে বের করতে পারে। হ্যাঁ, তাই করো, তাই করো। রায়হানের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এসেও আমি যেন একটা বিচ্ছিন্ন জীবনের মাঝে ডুবে গেলাম। চারপাশে কেউ নেই, একা, নিঃসঙ্গ। একরাশ চাপা ব্যথা নিয়ে আমি তখন পাগলের মতো ছুটে বেড়াচ্ছি এক জায়গা থেকে অন্য জায়গায়।
সেদিন কোথায় কোথায় খুঁজে বেড়াবো হেনাকে? অথচ হেনার বাবা মার একান্ত আবদার তাদের একমাত্র কন্যাকে যেন আমি খুঁজে বার করি। কিন্তু কোথা থেকে খুঁজে বার করব? কোথায়? আরে ভাই সরে দাঁড়ান, একটু পারে লাগতেছে তো। আপনি ঢাকা যাবেন? হ্যাঁ ঢাকা। আরে ভাই সরেন তো কেউ। আরে ভাই দিবাগত মানুষগুলো আজকাল এখানে হারাতে বসেছে, যত সব। হ্যাঁ, কোথায় যাবেন? জি আরে শুনতে পান না? উনি জিজ্ঞাসা করতে আছেন কোথায় যাবেন। এই তো এখানে। চুপ করো। একজন মেয়েকে নিয়ে আপনার হাসাহাসি করে লজ্জা করার পর আপনি দেখছি কে? এমটি হেনা না? রাজু ভাই না, আমাকে চিনে ফেলেনি তো? না না না। তাই তো মনে হচ্ছে, কিন্তু এই অবস্থায় কেন? কেনই বা ঘুমটা টেনে আত্মগোপনের চেষ্টা? হেনা শোনো, দাঁড়াও, যেও না, শোনো। না না, আমি শুনবো না। না হেনা, হেনা। না, আমার এই কলঙ্কিত মুখ আমি কাউকে দেখাতে পারবো না। হেনা, রেল লাইন থেকে সরে পড়ো, ট্রেন ছেড়ে দিচ্ছে। না না হেনা, হেনা, না, আমি শুনবো না। না, এ হয় না। হেনা শোনো, হেনা, হেনা। হেনা, হেনা, না না না। হেনা, হেনা, কথা শোনো, হেনা শোনো। কেন কেন তুমি আমাকে বাঁচাতে গেলে রাজু ভাই? কেন হেনা। কেন? আমি বাঁচতে চাইনি। না না। কি হয়েছে আগে বলবি তো? আমি আমি তোমাকে বলতে পারবো না, তুমি আমাকে জিজ্ঞেস করো না। না, তোমাকে বলতেই হবে। ওই স্কাউন্ডারেল রায়হান আমার আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছিল। রাজু ভাই, হ্যাঁ, তা না হলে আমার এই অবস্থা হবে কেন? কেন আমি তোমাদের আড়াল থেকে, মা বাবা স্নেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি? কেন কেন বলো? সে অনেক কথা। তবু তবু বলো, তোমাকে বলতেই হবে, আমি জানতে চাই। রাজু ভাই, রায়হানকে আমি ভালোবেসেছিলাম, আর ভালোবেসেছিলাম বলে সেদিন সবার অজ্ঞাতে ওর হাত ধরে বেরিয়ে এসেছিলাম। কিন্তু কে জানতো ও আমাকে নিয়ে। কি ব্যাপার রায়হান, তোমাকে এমন দেখাচ্ছে কেন? না, ভাবছি। কি ভাবছো? ভাবছি হোটেলে এভাবে আর কয়দিন থাকবো। ও হ্যাঁ, আমিও তাই ভাবছি। এত টাকা খরচ করে হোটেলে থাকার কোনো অর্থ হয় না। কিন্তু বললেই তো হবে না, হাতে টাকা কোথায়? আমার মনে হয় দুজনে মিলে চাকরি করলে বেশ কেটে যাবে আমাদের। ও নিয়ে ভেবো না, তুমি মনে একটু সাহস আনো। ইয়ে হেনা,
বলো। তোমাকে আমি ভালোবাসি, এর মধ্যে কোনো দ্বিধা নেই। তবু মানে বেঁচে থাকার জন্য মানুষ তো অনেক কিছুই করে। তুমি যদি... তুমি ঠিক কি বলতে চাইছো রায়হান? না, মানে যতদিন একটা কিছু করতে না পারি ততদিন অন্তত... খুলেই বলো না। আমার আমার এক বন্ধু আছে, ভীষণ বিত্তশালী। ওর সাথে মানে তুমি যদি একটু... রায়হান, এই জন্যই বুঝি তুমি এখন পর্যন্ত আমাদের কোর্টশিপটাও... মানে এতে এমন কি আছে? রায়হান, তুমি এত নীচ, এত জঘন্য। হ্যাঁ না, কথা বলো না, তুমি আমার সঙ্গে কথা বলো না। তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। তুমি তুমি হ্যাঁ না, যাচ্ছ কোথায়? একবার ভেবে দেখো, এই মুখ নিয়ে তুমি সমাজে ঠাঁই পাবে না। পাবো, কারণ সমাজ শুধু তোমাদের মতো পঙ্কিল মনোবৃত্তির লোকদের নিয়ে নয়। এখানেও ছায়া আছে, এখানেও মানুষের মতো মানুষ আছে। হ্যাঁ না, শোনো, হ্যাঁ না। এরপর থেকে আমি বেঁচে থাকার তাগিদে ছুটে বেড়াচ্ছি এখান থেকে ওখানে। তারপর হঠাৎ ট্রেনে তোমাকে দেখলাম। তখন পালিয়ে বাঁচতে চাইলাম, কিন্তু পারলাম না। পালিয়ে বেড়ানো তো ভীরুতার লক্ষণ। কিন্তু রাজু ভাই, এ মুখ নিয়ে আমি... ও কিছু নয়, তুমি যে আত্মসম্মান নিয়ে বেঁচে আসতে পেরেছো এটাই তো যথেষ্ট। কিন্তু এরপর... সত্য একদিন ঠিকই তোমার কলঙ্ককে মুছে দেবে। তুমি ফিরে চলো। এরপরও কি বলতে চাও কেউ আমাকে নিয়ে? যে সমাজে রায়হানের মতো কুৎসিত মনোবৃত্তির লোক বাস করে, সে সমাজে তোমাকে গ্রহণ করার উদার মনোবৃত্তির লোক আছে। রাজু ভাই, তোমার যদি আপত্তি না থাকে আমি তোমাকে বিয়ে করব। রাজু ভাই। রাজু ভাই ও হেনাবুর সঙ্গে সেই যে একবার দেখা হয়েছিল, আর দেখা হয়নি। বাস্তব জীবনের মুখোমুখি দাঁড়িয়ে আমরা আজ সবাই বিচ্ছিন্ন, যেন এক প্যাকেট তাস। একটি সাফল দিতেই কে কোথায় হারিয়ে গেল, কোথায় রাজা, কোথায় রানী, কোথায় গোলাম, আর খুঁজে পাওয়া গেল না। রায়হান ভাই, রাজু ভাই, হেনাবু কেবলই স্বপ্নের ভেতর দেখা দেয়। আমাদের সেই কল্পনা পুস্তকালয় কোথায় যেন হারিয়ে গেল। কোথায়? কি হেনা এখনো জেগে আছে? হেনা, কি ব্যাপার, এখনো ঘুমোনি? এই তো এক্ষুনি আসছি। অমন তন্ময় হয়ে কি ভাবছিলে? কই, কিছু না তো। নিশ্চয়ই অতীত দিনের কথা। এই কথা বলছো যে? তারা মুন্সির লেখা সভাপতি অতীতকে স্মরণ করিয়ে দেয়। না, অতীতকে নিয়ে কেন ভাববো? কি জন্যে ভাববো? অতীত তো শুধু পঙ্কিলতার বদ্ধ জলাশয়। তার চেয়ে বর্তমানই তো মধুময়। তুমি, হাসু, কি নেই আমার? রাজু, তুমি আমার জীবন পাত্র উছলে মাধুরী করেছো দান। সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি বলছি। আমি ভাবছিলাম হাসুর কথা। এবার গিয়ে না হাসুকে আমাদের কাছে নিয়ে আসবো। আমি কি মানা করেছি? নাও এখন একটু বিশ্রাম করো, ঢাকায় গিয়ে বিশ্রাম পাবে না, হাসুর ওখানে ছুটতে হবে। চলো। আম্মু, কবে আসছো? বিশ্বাস করো, মন সইছে না। হোস্টেলে একদম ভালো লাগে না। তোমরা এলে আমি কিন্তু বাসায় চলে যাব। কেন যাব না? তোমাদের ছাড়া আমার বুঝি ভালো লাগে? তোমাদের চিঠির প্রতীক্ষায় রইলাম। হাসো। শামসুল ইসলামের সিদ্ধি স্বয়ং কাহিনী অবলম্বনে কল্পনা পুস্তকালয় নাটকের অভিনয় এখানেই শেষ হলো। নাট্যরূপ মুজিবুর রহমান মঞ্জু। বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন মঞ্জু, মুহাম্মদ আনসার,
তারা মুন্সি, ফখরুল হাসান বৈরাগী, বান্ধবী সাথী গুপ্তা, মা তন্দ্রা ইসলাম, বাবা মুহাম্মদ জাকারিয়া। অন্যান্য চরিত্রে নজমত আলী খান, খন্দকার হাবিবুর রহমান, আকরাম হোসেন। রাইহান ও হেনার ভূমিকায় দারা শিকো ও লাকি এনাম। শব্দগ্রহণে সিরাজুল হক, শব্দ সংযোজনা ও সম্পাদনা মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করলেন মুহাম্মদ সাদেকুর রহমান।